রোজকার খবরের বিশেষ আয়োজন রোজকার বন্ধনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফারজানা দিদি। বন্ধন শব্দটা শুধু সম্পর্ক নয়, এটি মানবিকতার, সহমর্মিতার, একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতির প্রতীক। মানুষে মানুষের বন্ধন গড়ে তোলে পরিবার, সমাজ, রাষ্ট্র। আর প্রতিদিনের এই বন্ধনের ভেতর দিয়েই তৈরি হয় আমাদের স্বপ্ন, গড়ে ওঠে উদ্যোগ, এগিয়ে যায় অগ্রযাত্রা। আমরা বিশ্বাস করি একজন সফল মানুষ মানেই শুধু কেবল একটা গণ্ডির মধ্যে নয়, তিনি সমাজের সাথে এক অটুট বন্ধনে যুক্ত। কর্মসংস্থান সৃষ্টি, নতুন চিন্তা ভাবনা আর সবার সাথে হাত মিলিয়ে এগিয়ে যায় বন্ধনের সত্যিকারের রূপ। তাই আমরা আমাদের এই অনুষ্ঠানের নাম দিয়েছি রোজকার বন্ধন। প্রতি সপ্তাহে নতুন নতুন অতিথিদের সাথে আপনাদের সম্পর্কের বন্ধন গড়ে দিতে আমরা হাজির হয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজকের রোজকার বন্ধনের অতিথি এমন একজন মানুষ, যিনি বিভিন্ন পেশার সাথে বিভিন্ন কার্যক্রমের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন, কাজ করে যাচ্ছেন। আমাদের এই সমাজের অবহেলিত মানুষ বলি বা সমাজের নিজের জায়গাকে পরিপক্ক করে নিয়ে অন্যকে গড়ে তোলার কাজে বলি, তার অবদান আসলেই অতুলনীয়। তেমনি একজন মানুষ আজকে আমাদের সাথে রয়েছেন, যার নাম জেসমিন আক্তার। আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি জেসমিন আক্তার। আসসালামু আলাইকুম আপু, কেমন ওয়ালাইকুম আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ আপনি আসলে আহ এমন একজন মানুষ, আমি যতটুকু আপনার সম্পর্কে জেনেছি, যে আপনি নিজের স্বপ্নকে শুধু বাস্তবেই না, অন্যের জীবনের আলো হিসেবেও, মানে উজ্জ্বল আলো হিসেবে জ্বালানোর চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন। তো আমি আপনার যে কর্মক্ষেত্রের যে পরিচয়টা আছে, এই পরিচয়টা একটু আপনার মুখে শুনতে চাচ্ছিলাম। রোজকার বন্ধনের সবাইকে আমার শুভকামনা। আসসালামু আলাইকুম। আমি এমি। এমি নামেই আমি বেশি পরিচিত। জেসমিন আক্তার নামটা আমার এলাকায় চেনেই না অনেকে। আমি একজন টিচার ছিলাম। আমার বাচ্চাদের একটা স্কুল ছিল, যেখানে হাজারো বাচ্চা আজ প্রতিষ্ঠিত। দেশের, সমাজের উন্নয়নে যারা তারা কাজ করছে। ব্যক্তিগতভাবে আমি একটু সংস্কৃতিমনা ছিলাম। এজন্য আমার স্কুলের বাচ্চাদেরকে আমি ওইভাবেই করে তোলার চেষ্টা করতাম। নাচ, গান, মানে সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো, এই কাজগুলো আমি তাদের শিক্ষা দিতাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন মানুষ শুধু নিজেকে না, সবার মাঝে যদি আমিকে ছড়িয়ে দিতে পারি, তবেই একজন সফল হওয়া যায়। আমি চেষ্টা করতাম সেই কাজটা। আমার যে বাচ্চারা ছিল, ওগুলো আমি স্টুডেন্ট বলতাম না, ওইগুলোকে আমি আমার নিজের বাচ্চা হিসাবেই চিন্তা করতাম, এবং তারা আমাকে সেভাবেই করতো। আমি তাদের যেমন শাসন করতাম, তেমন ভাবে আমি তাদেরকে আদরও করতাম। স্কুলে আমি সব রকম খেলা তাদের সাথে খেলেছি, আমার টিচারদের নিয়ে। আমি মনে করি যে লেখাপড়া করতাম, যেহেতু আমি এখন নাই, শুধু লেখাপড়া না, তাদের সার্বিক শিক্ষাটা যদি দিতে পারি, তাহলে সে সফল মানুষ হবে। কারণ বর্তমান সমাজটা যেভাবে আহ, পিছিয়ে যাচ্ছে, আমি বলবো এগিয়ে যাচ্ছে না, পিছিয়েই যাচ্ছে। বিশেষ করে পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, এই জিনিসগুলো যাতে তারা হারিয়ে না ফেলে, এই চেষ্টাটা আমি করতাম। কারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারটা আমার সবসময় ছিল, আমি এখনো চেষ্টা করি। আমি হয়তো টাকা দিয়ে পারি না, কিন্তু স্বাভাবিকভাবে চেষ্টা করি, হয়তো কথা দিয়ে, বুদ্ধি দিয়ে মানুষের পাশে দাঁড়াতে। সে হোক আমার গ্রামের, হোক পরিচিত অপরিচিত, সবাইকে আমি চেষ্টা সবসময় করে যাচ্ছি, এখনো করি, চেষ্টা করি। আমার বাচ্চাদেরকে আমি সেভাবেই শিখাইছি। ওরা এখন দেখা যাচ্ছে সব জায়গায় প্রতিষ্ঠিত। অনেকের সাথে আমার যোগাযোগ আছে, অনেকের সাথে নাই। শুধু বাচ্চারা না, তার বাবা মাদের সাথেও আমার সম্পর্ক ছিল, এখনো আছে অনেকের সাথে, সবার সাথে পারি না। এটাই জীবন। কারণ আমি মনে করি যে আমিকে যদি সবার মাঝে ছড়িয়ে দিতে পারি, তারা যদি আমাকে মনে রাখে, তাহলে আমার জীবনটা সার্থক। আমি আমার বাচ্চাদেরও এই কথাটাই বলি, যে মানুষের পাশে দাঁড়াও, বিপদে মানুষের পাশে দাঁড়ানো। স্কুল ছিল, এখন স্কুল নেই। হুম।
আপনি তো বলছেন যে স্কুল ছিল, তার মানে কি এখন স্কুল নেই আপনার? না, এখন তো আসলে বয়স হয়ে গেছে। আগের মতো তো এখন করতে পারি না। চেষ্টা করি, অবশ্যই চেষ্টা করি। এখনো করি। আচ্ছা। কারণ যেটা রক্তে আসলে আছে সেটা অবশ্যই রক্তে যেটা আছে সেটা সহজে নিজের থেকে ছেড়ে যায় না। আর না আপনি ছেড়ে যাওয়া যায় না। এখনো তো বয়স হয়েছে এই কথা আমরা মানব না। কারণ আপনি হয়তো এতদিন সরাসরি ফিল্ড পর্যায়ে কাজ করেছেন। এখন আপনি ম্যানেজমেন্ট পর্যায়ে এসেও কিন্তু সুন্দর করে পরিচালনা করতে পারেন। হ্যাঁ, চেষ্টা করি। আমি চেষ্টা করি বিশেষ করে যে এখন যেটা চেষ্টা করি সেটা আমার মনে হয় প্রতিটা মানুষেরই মেয়েদেরই অ্যা নিজের পায়ে দাঁড়ানো, নিজের একটা পরিচয় সৃষ্টি করা। এই নিয়ে আমি কাজ করি। সবার কাজ করছি, করে যাবো। যতদিন মানে আমি পারবো এটাই। তার মানে স্কুলের কাজ শেষ করেছেন, এখন কি আপনি মেয়েদেরকে কাজ শেখাচ্ছেন বা উদ্যোক্তা জীবন এইরকম কোনো কিছুতে আছেন আপনি এখন? আ আসলেও আমার যখন স্কুল ছিল, আমার কাছে টাকাটা জীবনের প্রয়োজন আছে ১০০ বার। কিন্তু আসলে ওই টাকার পিছনে আমি কখনোই ঘুরিনি। আমি কাজ করছি। নিজের ভালো লাগার জন্য কাজ করছি। এখনো সেটাই করি। আমি চাই যে আপনার আমার মা আমার মাধ্যমে যদি কিছু মানুষ যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, সেটাই আমার সফলতা। এটাই আমি চিন্তা করি। কারণ আমি তো তাহলে এখন অ আপনি এখন কি কাজ করছেন মূলত? মানে স্কুল তো নাই। কি ধরনের কাজের সাথে এখন নিজেকে যুক্ত করেছেন? আমি মূলত আমার কাজ এখন হচ্ছে ম্যাক্রামের কাজগুলো নিয়েই আমি এগিয়ে যাচ্ছি। আমি চাচ্ছি যে অ্যা আমার কাজটা আমার পাশাপাশি যে মহিলারা কাজ মানে ঘরে বসে আছে, যারা ঘরে বসে আছেন বেকার, তারাও করতে পারেন। আর আমি তোমার মাধ্যমে একটা জিনিস জানাতে চাচ্ছি। যদি মনে করো যে ৫০ থেকে ৬০-৭০ মানে যারা কাজ করতে পারেন, সক্ষমতা আছে, ইচ্ছা শক্তিটা আছে। আসলে ইচ্ছা শক্তিটাই আমার কাছে সবচেয়ে বড় মনে হয়। তোমার যদি ইচ্ছা শক্তি থাকে এবং কাজ করার স্পৃহা থাকে, যে আমি যেটা মনে করি আমি এটা পারবই। আমাকে পারতেই হবে। এই শক্তিটা যার মাঝে আছে তারা যদি প্রশিক্ষণ নিতে চান, আমি কোনো টাকা-পয়সা লাগবে না। আমি তাদেরকে শিখাবো। অবশ্যই শিখাবো। কারণ তাতে কি হবে? এটা আমি তো যেটা অনেক মনে করি বড় একটা সুযোগ। আহ আমি যেটা মনে করি তারা তার সময়টা দিয়ে যদি কিছু কাজ করতে পারেন, নিজেকে ওই কাজের ভিতর ব্যস্ত রাখতে পারেন তাহলে তারা ভালো থাকবেন। পাশাপাশি যদি নিজের কিছু ঘরটাও সাজাতে পারেন, আবার যদি বাড়তি কিছু ইনকাম করতে পারেন। কারণ নিজের ইনকাম থাকলে সমাজে, পরিবারে মানুষের কথা বলার সুযোগ থাকে, মতামতের সুযোগ থাকে। অনেক সুন্দর একটা কথা বলেছেন আপু। তো আপনি হচ্ছে স্কুল করেছেন একসময়। এখন হচ্ছে আপনার ম্যাক্রামের কাজটা নিজে করছেন এবং অন্যদেরকে শেখাচ্ছেন ম্যাক্রামের হ্যাঁ, হ্যাঁ, বিষয়ে। অবশ্যই তো এর শিখাচ্ছি। পাশাপাশি আমি শুনেছিলাম আপনি কোনো মানবাধিকার সংস্থার সাথেও আছেন। সেই বিষয়টা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি বাংলাদেশ মহিলা পরিষদের মধুখালী সাধারণ সম্পাদক ছিলাম। এখনো পদে আছি কিন্তু আমি তো ঢাকাতে থাকি ওইভাবে কাজটা করা হয় না। আগে হ্যাঁ, কাজ করছি। অনেক কাজ করছি। নারীদের নিয়ে অনেক। তার মানে এখনো আপনি মানবাধিকার সংস্থার সাথে যুক্ত রয়েছেন এবং সেই জায়গা থেকেও মেয়েদেরকে নিয়ে অবহেলিত মানুষদেরকে নিয়ে সেই জায়গা থেকেও কাজ করার অনেক বড় সুযোগ আপনার রয়েছে। অবশ্যই আছে। যেহেতু আছি আর ওই যে বললাম যে রক্তের যেটা থাকে সেটা যায় না। আর মাথার ভিতর ওই কাজে গেলে ওই কাজগুলো নিয়েই আস উম সবসময় চিন্তা ভাবনা করা লাগে। এখন যেমন ম্যাক্রাম নিয়ে কাজ করি ওইটার চিন্তা যে এই ডিজাইনটা করলে কি হবে? এটা কি করলে তখন আর মানবাধিকার নিয়ে যখন মাঠে কাজ করছি তখন কিন্তু ওই চিন্তা। দেখা যাচ্ছে যে অ রাত নাই, দিন নাই, ফোন আসছে। এখানে এটা হয়েছে, এখানে নারী ধর্ষণ হয়েছে, এখানে খুন হয়েছে, এখানে ছাড়াছাড়ি হয়েছে। এই যে একটা জিনিস আমাদের কিন্তু রাত-দিন ছিল না। আমরা ওইভাবেই কাজ করতাম। এখন যারা আছে আমার আমার তো খুব সহ খুব সহপাঠীরা জানতে ইচ্ছা তারা কাজ করছে যে করছেন। আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনি যে আ আমাদের সমাজে
মেয়ে মানুষের অনেক প্রতিবন্ধকতা থাকে। সেই জায়গায় আপনি একটা মেয়ে হয়ে পথেই কাজ করেছেন এক কথায়। যেহেতু মানবাধিকার সংস্থায় ছিলেন, স্কুলে কাজ করেছেন। এই যে ঘরের বাইরে কাজ করেছেন প্রতিটা মুহূর্তে, তো অবশ্যই প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। তো এই জায়গাটায় আসলে আ কি রকমের বাধার সম্মুখীন হয়েছেন আপনি? কোন অপ্রীতিকর ঘটনা বা আ যেতে পারবা না, করতে পারবা না, এই ধরনের কোনো কিছু কি আপনার জীবনে ছিল কিনা? না, আমার পরিবার, আমার বাবার পরিবার, আমার বাবা ছিলেন একজন প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন। আমি বাবাকে দেখেছি ঝড় বৃষ্টি যেটাই হোক আ সে সময় মতো কখনো ৫ মিনিট লেট করে যাননি স্কুলে। ঠিক ওই জিনিসটা আমার ভিতর ছিল। আ ছিল এখনো। আমার বাবা কখনো আমি অনেক অসুস্থ থাকতাম। ওই সন্ধ্যার পড়লে আমার বাবা কখনো আমার ঘরের বাইরে থাকতে দেন নাই। কিন্তু যখন স্কুলের সময় হতো আমাকে কিন্তু ঠিকই, "এখনই চলে যাও।" এই যে একটা আমার বাবার পরিবার থেকেও কখনো কোনো সমস্যা আসেনি। আমার স্বামীর পরিবার থেকেও কখনো কোনো সমস্যা না। বরং সব ধরনের সাপোর্ট। আমার কোনো ধরনের যে এটা করতে পারবা না, এটা করা যাবে না, এই ধরনের কোনো অ কথা আমার স্বামী কখনো বলেনি। বরং যত প্রকার সহযোগিতা আছে আমার স্বামী আমাকে করে। এখানে তো আমি আসলে বলব আপনি সত্যি খুবই ভাগ্যবতী একটা মেয়ে। যে বাবা এবং স্বামী ২ পরিবার থেকে আপনি একদম সব রকমের সাপোর্ট পেয়ে গেছেন। হ্যাঁ, কিন্তু সব এখানে রকম আমার সাপোর্ট। আরেকটা কথা যে আপু আমাদের পরিবারের বাইরেও যে আমাদের সামাজিক প্রেক্ষাপট যেটা, আমরা মেয়েরা কিন্তু অনেক বুলিং এর শিকার হই। এই জায়গাটাতে কি আপনার কোনো সমস্যা হয়েছে? না, আশেপাশের যে মানুষদের কথা কিন্তু আমাদের বেশি শুনতে হয়। না। যেহেতু আমি টিচার ছিলাম, আরো যে ওই আমার সবার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, রিলেশন ছিল যেটা আ আ সেজন্য যেহেতু আমি সংস্কৃতির সাথে জড়িত ছিলাম, এজন্য এ ধরনের কোনো সমস্যা আমার কখনো হয়নি। বরং সবাই সহযোগিতা করছে। এটা খুবই ভালো কথা যে আসলে আ অনেকটা মসৃণ ছিল আপনার এই কাজের পথগুলো। তো হ্যাঁ, এই যে এই মাঠের কাজগুলো পার করে যখন আপনি ম্যাক্রামের কাজটা শিখলেন, অনেকেই কিন্তু একটা বয়সের পরে একটু বিশ্রাম চায় আর কাজ করতে চায় না। আমরা বুঝতে পারছি আপনি খুবই উদ্যমী যে কারণে এখনো কাজের স্পৃহা আপনার মধ্যে আছে। কিন্তু এত কিছু থাকতে ম্যাক্রামের বিষয়টা কেন আপনার মানে মনে ধরলো? ম্যাক্রাম কেন? আসলে আমি তো ফরিদপুরে থাকতাম। ঢাকাতে তো হঠাৎ করেই আসা। আমার বাচ্চারা অসুস্থ হয়ে যায় এবং পাশাপাশি ওরা ঢাকাতে ভর্তি হয় ইন্টারে। আমার শারীরিক সমস্যার কারণে আমার কিন্তু একা থাকা নিষেধ। যার জন্য আমার ব্যবসা আমার কিন্তু একটা দোকানও ছিল। একটা বড় দোকান ছিল, স্কুল ঢাকায়? ছিল। না, ফরিদপুরে। যখন বাচ্চা অসুস্থ হলো এবং ঢাকায় চলে আসলো, ওই দোকানটা আমার পুরোটাই নষ্ট হয়ে যায়। তো যেহেতু আমি নিজে ইনকাম করতাম, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলাম। ঢাকায় এসে ওই একটা জায়গায় মানে আমাকে খুবই মানসিকভাবে আমি সত্যিকারেই অসুস্থ হয়ে যাই। তখন আস্তে মানে আমার মেয়েরাই ওই বিভিন্ন সংগঠনের সাথে বিশেষ করে উই সংগঠনের সাথে আমাকে জড়িত করে। কিন্তু ওইখানের অত লেখালেখি আমি তখন অভ্যস্ত হতে পারিনি। পরে আস্তে তোমার সাথে পরিচয়। এই আস্তে এভাবে করতেই পরে বিচিক থেকে আমি একটা প্রশিক্ষণ নেই। ওইখান থেকে নেয়ার পরে এই কাজটা আমার ভালো লাগে। সেখান থেকেই শুরু। মাঝখানে মা অসুস্থ ছিলেন। আমি ১ বছর কোন কাজ করতে পারিনি। এই তো শুরু করলাম মাত্র। এটাই। আচ্ছা, ঠিক আছে। খুবই ভালো। আমরা দেখব অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে যখন আমরা আসবো তখন আপনার কাজগুলো আমরা দেখার চেষ্টা করব। তো এখন আমি আসলে জানতে চাচ্ছি আপু, এই যে আপনি আ একসময় শিক্ষক ছিলেন। আমাদের সবথেকে মহৎ যে পেশা আমরা বলে থাকি। তো আপনি যখন শিক্ষক ছিলেন, আপনি যে মানসিকতার মধ্যে দিয়ে বাচ্চাদেরকে গড়ে তোলার চেষ্টা করেছেন। সেই সময় আর এই সময়ের মধ্যে আপনার পার্থক্যটা কি মনে হয়? যে আসলেই কি আমরা স্কুলে সেই রকম শিক্ষায় শিক্ষিত করতে পারছি আমাদের সন্তানদের? আমরা নিজের কথা বলি, তুমি পেয়েছো কিনা আমি জানি না। আমি যখন হাই স্কুলে পড়তাম, কলেজেও কলেজেও পড়তাম। তখন কি হতো? স্যাররা সাথে করে নিয়ে যেত।
আবার স্যারদের সাথে সাথে আমরা পিছনে পিছনে আমরা কমন রুমে ফিরে আসতাম। এখন কিন্তু সেটা নাই। আর আমরা আমাদের যে বাবা ওই যে দেখা যেত যে ওই ভর্তি করে দিয়ে এসে বলতো হাড় মাংস চাই। আর কিছু থাক আর না থাক পিটাবেন। এখন তো কিন্তু সেটা নাই। এখন শুধু আদর করতে হবে। কিন্তু শুধু আদরে বাদরই হয়, মানুষ হয় না। আর বর্তমান প্রেক্ষাপটটা তো সম্পূর্ণই আলাদা। এটা বলার কিছু নাই। এটা আমি বলতেও চাই না এটা। সবচেয়ে বড় কথা যে তোমাকে মনে করতে হবে সে তোমার স্টুডেন্ট হোক আর ছেলে-মেয়ে হোক। তুমি যাকে শুধু শাসন করতে পারবা না, আদর করবা, সেটা হয় না। আমাদের পরিবেশটাও কিন্তু ওইভাবে এখনো আমরা গড়ে উঠতে পারিনি। সেটা উঠতেও অনেক সময় লাগবে। এইজন্যই হয়তো এখন লোকে মানে মুরব্বিদের মুখে মুখে শুনেছি যে শাসন করা তারই সাজে সোহাগ করে, যে এটা মনে হয় এই সোহাগ করে। কারণেই মুরব্বিরা বলতেন। হ্যাঁ, খুব ভালো লাগলো কারণ আপু আপনি, হ্যাঁ আপু বলেন। তার কারণ কি তুমি একজনকে শুধু একটা ছেলে মেয়ে হোক সে দুষ্টামি করবে, তুমি তাকে ভালোবাসবা, ভালোই বেসে যাবা, তাকে শাসন করতে পারবা না। তাহলে তো সে অম ভালো আর মন্দর পার্থক্যটা বুঝবে না। ভালো মন্দর পার্থক্য বুঝতে হলে ২ টাকেই তাকে ২ টাই তাকে জানতে হবে। বোঝাতে হবে। তা দুট হ্যাঁ, বুঝাতে হবে। কিন্তু সে সুযোগটাই নাই। বরং যদি ব্যবহার করা হয় তাহলে দেখা যাচ্ছে তার বিরুদ্ধে কেস হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। আবার অনেক টিচার বেশি করে ফেলে এটাও ঠিক আছে। কিন্তু একেবারে যেমন বেশি করা যাবে না, আবার একেবারে ছেড়েও দেয়া যাবে না। এটা আমি মনে করি মনে করি। আসলে একজন শিক্ষক হিসেবে খুব গুরুত্বপূর্ণ কথাই বলেছেন। আমি একটু জানতে চাচ্ছিলাম আপু, এখনো যদি আপনার সামনে সেই রকম কোনো সুযোগ আছে, আপনি প্রথমেই বলেছেন আপনি সংস্কৃতি মনা একজন মানুষ। তো ধরেন কোনো সুযোগ আসলো বাচ্চাদেরকে সাংস্কৃতিক অঙ্গনে একটু পরিচিত করানো, তাদের সাথে একটু সময় কাটানো বা তাদেরকে কিছু শেখানোর একটা সুযোগ বা একটা দিন তাদের সাথে কাটানোর সুযোগ। তো সেই সুযোগটা কি আপনি নিবেন কখনো? অবশ্যই। আমি এখন তো ও দেশটা অনেক অ্যাডভান্স, বাচ্চারাও অনেক অ্যাডভান্স। কারণ আমরা যেটা করে এসেছি হয়তো আমাদের সাথে ওদের মিলবে না। তারপরও পাশে থাকা যায় এই আরকি। হ্যাঁ, এখন আমার কাছে যেটা মনে হয় যে যদিও এখন একদম ডিভাইস নির্ভর যুগ হয়ে গেছে, বাচ্চারা যেকোনো কিছু হলে গুগল করতে চায়, কিন্তু তারপরেও আহ যে গুণীজনের মুখের কথা বা সিনিয়রদের মুখের কথার কিন্তু আমার কাছে মনে হয় অনেক বড় ভ্যালু আছে। তো সেই জায়গা থেকে যদি আমার প্রশ্নটা আপনাকে করা ছিল যে আসলে যদি আহ অনেক সময় আমরা আসলে বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে হয়তো পারবো না একটা লম্বা সময়, কিন্তু একদিন দুদিন যদি কোনো বাচ্চাদের সাথে এভাবে সময় কাটানোর সুযোগ হয়, আমার মনে হয় আমাদের নিজেদেরও ভালো লাগবে অনেক। সেই জন্যই হ্যাঁ, আপনাকে প্রশ্নটা করেছিলাম। অবশ্যই। আর এই যে আপনি কাজ করছেন আপু, ওই যে ম্যাক্রামের যে বিষয়টা এখনো শেখাচ্ছেন, তো এই ম্যাক্রামের বিষয়টা কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, যদিও অনলাইনে দেখছি ম্যাক্রামের অনেকেই কাজ করছে, কেউ ইউটিউব থেকে শিখছে বা কেউ হচ্ছে বিভিন্ন সংস্থা থেকে প্রশিক্ষণ নিচ্ছে। তো এই ম্যাক্রামের যে জিনিসগুলো বানানো হয় এগুলোর বাজারজাত বা এগুলোর ভবিষ্যৎ বা এগুলোর কাজ শিখে একজন উদ্যোক্তার আসলে কতটুকু লাভবান হওয়ার সুযোগ আছে একটু যদি বলতেন। তুমি যে কাজটা করবে ভালোবেসে যদি করো তাহলে সেই কাজটা সফল হওয়া যায়। কারণ ইচ্ছা, ভালোবাসা, ধৈর্য এবং সবচেয়ে বেশি যে জিনিসটা সেটা স্বচ্ছতা। তোমাকে স্বচ্ছতা অবশ্যই ভিতরে থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। আ তাহলে এগিয়ে যাওয়া সম্ভব যেকোনো কাজে। আর এখন তো মার্কেটটা কঠিন, অবশ্যই কঠিন। বর্তমান সারা বিশ্বে আমাদের দেশে না, সারা বিশ্বেই কিন্তু একটা অন্যরকম সময় যাচ্ছে। অর্থনৈতিকভাবে সারা বিশ্বই মন্দা ভাব। শুধু বাংলাদেশ না। তো এইখান থেকে ওই যে ধৈর্য ধরে থাকলে অবশ্যই সম্ভব। অন আর আমাদের দেশে ম্যাক্রামটা এখনো ঘরে পৌঁছায়নি। অনেকেই জানে না। বেশিরভাগই জানে না। হয়তো হাতে গোনা তুমি যদি খোঁজো হাতে গোনা কিছু মানুষ আছে যে ম্যাক্রাম নিয়ে কাজ করে। আর যদি ম্যাক্রামের কটনেরটা স
আমার যে ঢাকা উচ্চ লেভেলের, উচ্চ স্তরের এবং মধ্য লেভেলের কিছু লোক। কিন্তু তৃণমূলে এখনো ম্যাক্রামটা পৌঁছানো সম্ভব হয়নি। মানে আমি বলছি ক্রেতা হিসাবে, ক্রেতা। অনেকে মনে করে যে এই তো রশির একটা পাটের রশি। এটা আবার কি? এটা দিয়ে আবার কিছু হয় নাকি? এটা বিশ্বের যে বাজার আছে তারা যেটা বোঝে আমাদের দেশে এত আমরা পাটের দিক থেকে ১ নম্বর না ২ নম্বরে আছি। কিন্তু আমাদের পাটের ব্যবহারটা কিন্তু আমরা ওইভাবে এখনো করতে পারিনি। আমরা পারিনি, সরকার পারে নাই, সমাজও পারে নাই, আমরাও পারিনি। হয়তো চেষ্টা হচ্ছে এখন। সরকারও চেষ্টা করছে। পাশাপাশি আমরাও করছি পাটের। এখানে একটা কিন্তু বিষয় বাইরে যে আপনি যেটা বললেন যে তৃণমূল পর্যায়ে এখনো ম্যাক্রামটা আসলে ওভাবে পরিচিত হয়ে উঠতে পারেনি। এটার কারণটা কি? ম্যাক্রামের দাম অনেক বেশি, নাকি ম্যাক্রাম জিনিসটাই একেবারেই নতুন কিছু যা এখনো তৃণমূল পর্যায়ে মানুষের কাছে পৌঁছায়? আসলে ম্যাক্রামটা তো আমাদের কাছে নতুনই। এটা কিন্তু আগে ছিল। আগে কি ছিল তোমার চিকা। চিকা তো ম্যাক্রাম তো একটা গিট। সেই আগের যখন মনে করো যে আমার বাবা-মা বা দাদা-দাদি তার আগের প্রজন্ম যে আমার না আমাদের। তো সেই তারা কিন্তু এই শিকা দিয়েই তাদের কলস রাখছে, কাপড় রাখছে বিভিন্ন ডিজাইন দিয়ে। ওটা তো শিকার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে ঠিকাটা কি ম্যাক্রামটা পাটের তৈরি হতো না আপু? হ্যাঁ, এটা পাটের কি তৈরি। পাটের ওটা দিয়ে? হ্যাঁ, হ্যাঁ। ম্যাক্রামটা মূলত পাট আর ম্যাক্রামটা মূলত গিট। ম্যাক্রামটা হচ্ছে গিট। সে তুমি পাট দিয়েও করতে পারো, সুতা দিয়েও করতে পারো। এটাই। পাটের রশি দিয়ে তো এখানে ম্যাক্রাম করা যায়। শিকাটা তো সেই এখানে গিট দিয়েই হয়। হ্যাঁ, হ্যাঁ। আমি যেটা বলতে চাচ্ছি যে ম্যাক্রামকে পরিচিত করার জন্য তৃণমূল পর্যায়ে একটা স্টিকা কিন্তু এখন অনেকেই মানে ঘরে সাজানোর জন্য আগে তো প্রয়োজনে ব্যবহার করতো। প্রয়োজনে এখন ব্যবহার হয়। এখন শৌখিনতা সাজানো হ্যাঁ, এইসব কাজে ব্যবহার করে। তো আহ পাটের স্টিকা যদি আমি ঘর সাজানোর জন্য ব্যবহার করতে পারি, তাহলে সেই জায়গাটায় ম্যাক্রামটা পারতেছি না। এটার ব্যর্থতা কোথায় আমাদের? আমরা চিনতেছি না নাকি দাম বেশি? এটা হচ্ছে দেখুন এখন সেই আগেরটা যখন শিকা ছিল, আগে তো ছিল শিকা, এখন কিন্তু শিকা না। এখন ম্যাক্রাম দিয়ে তোমার পর্দা হচ্ছে। আম মানে ম্যাক্রাম দা হচ্ছে না এমন কিছু নাই। ব্যাগ, আ আয়না মানে ওই যে বললাম এমন কিছু নাই যার মনে যেটা থাকে সে করে নিতে পারে। সু আ শৌখিন কিন্তু সবকিছুই করা আগে তো যাচ্ছে শৌখিন ম্যাক্রাম না দিয়ে। হ্যাঁ। তো আগে তো ছিল শিকা। এখন ম্যাক্রাম বিভিন্ন জিনিস উৎপাদন করা হচ্ছে, তৈরি করা হচ্ছে। আর একটা ম্যাক্রামের জিনিস একটা যদি হাতে যেহেতু এটা হাতে বুনন, সেজন্য এটা সময় লাগে। দামেরও পার্থক্য তো অবশ্যই আছে। তুমি যে জিনিসটা জামদানি, জামদানি হাতে বোনা জামদানি আ তুমি যদি একটু মোটামুটি একটা লেভেলে নিতে চাও, কোয়ালিটির নিতে চাও, সেটার তো একের সর্বনিম্ন ৮-১০ এর নিচে একটা মোটামুটি শাড়ি হবে না। ৮-১০ হাজারের নিচে। তো তার কারণ যে ওটা হাতে বোনা। কিন্তু তুমি জামদানি শাড়ি যেটা মেশিনে সেটা ৳৫০০-৭০০ পাওয়া যাচ্ছে। এই যে স সময়টা ওটা হাতে দিয়া গিট দেওয়া হচ্ছে, হাতে তৈরি করা হচ্ছে আর মেশিনে। মেশিনে একদিনে দেখা যাচ্ছে ১০-২০ হাজারও বের হয়ে যাবে শাড়ি। কিন্তু হাতে তো একটা শাড়ি বানাতে এমন একটা শাড়ি আছে ৬ মাসেও বানায়। তো এই যে সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য যেখানে হাতে বুনলে উৎপাদন কম হচ্ছে, কলকারখানায় উৎপাদন অনেক বেশি হচ্ছে। একটা শাড়ি বানাতে যদি আমার ৩ মাস লাগে, সেই ৩ মাসে কলকারখানায় কত শাড়ি উৎপাদন হবে? এই যে তাহলে সেখানে কোয়ালিটি ভালো হলেও হাতের বানানো আর মেশিনে বানানোর ভিতর পার্থক্য থাকে। এজন্য দামের পার্থক্যটাও আসে। এটা সবাই কিন্তু বোঝে না। এটা সবাই বোঝে না। যার জন্য যে এত দাম, এত দাম এটা বলে। না আমার মা যখন অসুস্থ হয়ে যান তার কোনো চেন ছিল না। কিন্তু তারপরেও এই আমাকে বলতেন যে, "এত বড় একটা জিনিস বানাচ্ছিস, এই কয়টা টাকা?" মানে তার কোনো চেন ছিল না। কিন্তু ওইটুকু ছিল যে এই যে কষ্ট এর ভিতরে যে শ্রম, ভালোবাসা, একটা হাতে বানানো জিনিসের ভিতর কিন্তু ভালোবাসা থাকে। শ্রম তো থাকেই, হুম। ভালোবাসাটাও থাকে। তার মূল্য কেউ দিতে পারে না। কিন্তু তারপরে একটা মূল্য ধরতে হয়। কিন্তু মা তখনও বলতেন তার কিন্তু চেন ছিল না। কিন্তু এই জিনিসটা তো সবাই বোঝে না। যখন তুমি বলবে যে এটা এত,
এত এত দাম, এটাও একটা কারণ। তুমি তো নিজেই করো, মানে এখন এখন এমব্রয়ডারি করা আসলে আর আমাদের হাতে কাজ করা একই জিনিস অনেক না, পার্থক্য। অনেক এটা অনেক পার্থক্য, পার্থক্য। দামেরও এই পার্থক্য থাকা জায়গাটা মনে উচিত। হয় যারা হাতে কলমে কাজ করে, এই ধরনের উদ্যোক্তা যারা আছে সবাই মনে হয় এই প্রবলেমটা ফেস করে। দামের জায়গায়। মানে মানুষ হ্যাঁ, হচ্ছে কম্পেয়ার করে এমন ভাবে কম্পেয়ার করে যেটা আসলে অনেক সময় কষ্টও দেয়। হ্যাঁ। স্বাভাবিক বিষয়টা মানে অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন। তারপর আপনার কথার মধ্যে আরেকটা বিষয় আমার এখন মনে পড়লো, যেটা হচ্ছে আপনার জামদানির কথা বললেন। আমার যতটুকু মনে পড়ে যে আপনি সোশ্যাল মিডিয়াতে জামদানিরও বেশ প্রচার করেন। তো এই বিষয়টা একটু যদি বলতেন। আপনার কাছে কি কাস্টমাররা জামদানিও পাবে? হ্যাঁ, জামদানিটা আমি মূলত রিসেলিং করি, কারণ এত দামি জামদানি কিনে ওটা ঘরে রাখা সম্ভব মানে না। আপনার ইয়েতে থাকে, আপনার চার্টে থাকে অনেক রকমের জামদানি। কাস্টমার হ্যাঁ, চাইলে আপনি সেটা হচ্ছে সাথে দিতে সাথেই হয়ে পারেন। যাবে, সাথে সাথেই দিয়ে দেয়, একদিনের 2 দিনের ভিতর এটা পৌঁছে দেওয়া সম্ভব। এটা কি এটাই। মানে যারা জামদানি যারা কারিগর মানে কারখানা না কারিগর কি বলে তাঁতি, হ্যাঁ, এদের সাথে কারিগরের আপনার সাথেও সরাসরি যোগাযোগ। কন্ট্যাক্ট করা? হ্যাঁ, সরাসরি কারিগরের সাথে। আর তুমি যেটা বললে আপনার যে কাছে যে তৃণমূলে, ধরনের হুম, হ্যাঁ, আমি বলি বলেন। ওই যে ম্যাক্রামের তৃণমূলের যেটা, আমি এই যে কিছুদিন আগে একটা প্রশিক্ষণে ছিলাম। তো ওইখানে আমি বলছিলাম যে, "আমি প্রশিক্ষণ দিব আপনারা তৃণমূলের। আ তৃণমূলের মহিলাদের যে ম্যাকরাম, পাটের কাজগুলো শেখানো।" কিন্তু আসলেও তারা আগায়নি। কারণ একটা প্রশিক্ষণ দিতে হলে সেখানে বেশ কিছু খরচ আছে, যেটা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না। এটা যদি সরকার এগিয়ে আসে এবং অ অনেক দেখা যাচ্ছে অনেক সমাজে অনেক বিত্তবান লোক আছে। বিত্তবান হলেই হবে না, যাদের মন মানসিকতা আছে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার, তারা যদি এগিয়ে আসতে পারে, আসে এবং পাশাপাশি সরকারের উদ্যোগ থাকে, তাহলে তৃণমূলেও ম্যাক্রামের কাজটা ছড়িয়ে দেয়া সম্ভব। মানে এখানে আপনার ইচ্ছাশক্তি আছে, কিন্তু আপনার ইচ্ছাশক্তির সাথেও আর্থিক বিষয়টা এবং আর্থিক বিষয়টা সরকারি অবশ্যই এই যে হ্যাঁ, সরকারি প্রচারণা এবং সার্বিক সহযোগিতার বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এ দুটো থাকলে অবশ্যই। আপনি হচ্ছে প্রশিক্ষণ নিয়ে আরো সামনে আগাতে আমি না, পারেন। আমি না, আমার মতো অনেকেই তো আছে। আমার একার দিয়ে তো বাংলাদেশ চলবে না। হয়তো কিছু পারলাম। সেটা তো কিন্তু আ অবশ্যই। মানে আমরা তো এখন আপনাকে পেয়েছি। আমি এখন আপনার মাধ্যমেই যারা দেখবেন এই আ রোজকার বন্ধনের এই পর্বটা যখন প্রচার হবে অনেকের কাছে পৌঁছাবে। তো আপনার মাধ্যমে অনেকেই জানবে। তো সবাই যারা এরকম আগ্রহী আছেন তারাও এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেইলস আমি বুঝতে তোমার পারবেন। মাধ্যমে জানাতে চাই, যদি এরকম মানে ৫০ থেকে ৬০-৭০ মানে যাদের ইচ্ছা শক্তি আছে, আমি ফ্রি শিখাবো, সমস্যা নাই। আমি চাই তারা ভালো থাকুক। কাজের মাধ্যমে থাকলে সবসময় ভালো থাকা যায়। আ আ রোগ-শোকও একটু কমই থাকে। কাজ কাজে থাকলে এটা খুব রোগ ভালো বলেছেন। কম থাকে। কাজের মধ্যে থাকলে মানসিকতাও ভালো থাকে। হ্যাঁ, অবশ্যই। আপু আর কাজের মাধ্যমে থাকলে কি হয়? আম সবার মানুষের সাথে যোগাযোগ থাকে, নিজেকে নিয়ে ভাবা কম থাকে। এজন্য ভালো থাকা যায়। খুবই ভালো লাগলো যে আপনি আসলে এখনো মানে সমাজের সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে নিয়ে ভাবছেন। তাদেরকে মানে ফ্রি কাজ শেখানোর অফারও করছেন। এই বিষয়টা খুবই ভালো লাগলো। সেই মানসিকতা এবং সেই ধৈর্য শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন এবং এটা বহাল থাক আমরা দোয়া করি। তো আপনার কাছে যে ম্যাক্রামের পণ্য এবং জামদানি দুটোই আমরা যে পাবো, আমি একটু জানতে চাচ্ছিলাম ম্যাক্রামের পণ্যর প্রাইস রেঞ্জ কত থেকে শুরু? মানে একদম হতে পারে ৳৫০ থেকে শুরু, ৫০,০০০ পর্যন্ত শেষ। আবার জামদানির ক্ষেত্রে এমন হতে পারে যে ৳৪,০০০ থেকে শুরু, ৪০,০০০ এ শেষ। আপনার কাছে কোন রেঞ্জের প্রোডাক্ট গুলো পাবো আমরা? আমার কাছে ৳১৫০ থেকে শুরু হচ্ছে ম্যাকরাম, ছিকাগুলো ৳১৫০। আর উপরে ১০-১৫, এটা উপরের শেষ নাই। তার কারণ এটা আ চাহিদার উপর নির্ভর করে দামটা। একটা পর্দা যখন আমি করব, তখন তার সেই পর্দাটা কতটুকু? লম্বা, চওড়া, তার উপর দামটা নির্ধারণ হয়। মানে এটা দাম। ন্যূনতম দাম আছে আপনার কাছে ৳১৫০ আর ঊর্ধ্বে হচ্ছে সাইজ মানে ৳১৫০ ডিজাইন থেকে শুরু। এইগুলোর উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, ডিজাইনের উপর ডিপেন্ড করে।
যেহেতু এটা হাতে বোনানো জিনিস, এটা মানে দাম তো সাধারণত পর্দাগুলো বেশি হয়। ওটা অনেক বড় হয়, বড় কাজ। সেটার দামটা বেশি হয়। আর ছোটখাটো জিনিস ওই কোনটা ১,০০০ আছে, কোনটা ১৫০০ আছে, কোনটা ৩,০০০ আছে। এটা ডিজাইনের উপর, জিনিসটা কি হবে সেটার উপর, ডিজাইনের। সেটাই। হ্যাঁ, আরেকটা মানে বিষয় যে জামদানির রেঞ্জটা কিরকম হবে? দামদানি ৬ এর নিচে নাই। ৬ এর উপর থেকে শুরু। ১.৫ লাখ ২ লাখও আছে। হয় অনেক সময় দেখা যাচ্ছে। ১০০ কাউন্টের যদি শাড়ি হয় সেটা। এখানে তো আবার ৮০ কাউন্ট ১০০ কাউন্টের ব্যাপার থাকে। আপনার হ্যাঁ, কাছে আসলে জানতে এই বিষয়গুলো কোয়েশ্চেন করার কারণ হচ্ছে অনেকেই তো আসলে অথেন্টিক প্রোডাক্ট এর মানে অথেন্টিক মানুষের জায়গাটাই খুঁজে পায় না। অনলাইনে বিভিন্ন পেজ থেকে কিনে প্রতারিত হয়। তো সেই জন্য আপনার কাছ থেকে আমরা এই কোয়েশ্চেন গুলো করলাম যেন আমাদের মাধ্যমে যারা জানবে তারা অন্তত এই বিষয়গুলো নিয়ে ধারণা রাখতে পারে। আপু আমরা অলরেডি আপনার কথার মধ্যে আমি বুঝে গেছি যে আপনার স্বপ্নটা অনেক বড়। মানে অনেক কিছু নিয়ে বিস্তৃত ছড়ানো ছিটানো আপনি কাজ করতে পছন্দ করেছেন। তো সেই জায়গা থেকে একটু যদি আমাদেরকে মানে ক্লিয়ারলি বলতেন। আপনি অলরেডি বলেছেন যে সিনিয়র সিটিজেনদের জন্য আপনি ফ্রি ম্যাক্রামের কাজ শেখাবেন। এর বাইরেও আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আপনি একদম আ জীবনে আর সামনের দিনগুলোতে কি করতে চাচ্ছেন? আ সামনের দিনগুলো বলতে আসলে আমি তো এখনো ছোটই মনে করি নিজেকে। আমি ওই বয়স অনেক হয়ে গেছে কিন্তু আমি সেই ছোটই আছি। মন থেকে, মনের দিক থেকে। তো আমি সবসময় যেকোনো সময় যেকোনো কাজ করতে আমি রাজি আছি। করতেও পারি। আমি যখন এখানে তো আসলে ঢাকা শহরে আমাকে কেউ চেনে না। আমার এলাকায় আমি অনেক পরিচিত ছিলাম। যেখানে মনে করো যে এই যে পহেলা ফাল্গুনে আমি ৬০০-৭০০ মহিলাদের নিয়ে অনুষ্ঠান করেছি। ৬০০-৭০০ মহিলা। এটা এরেঞ্জ করা কিন্তু ৪ টেখানি কথা না। অনেক কিন্তু বড় একটা ব্যাপার। হ্যাঁ, আ তারপর ১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চ আ মহিলাদের নিয়ে আমি অনেক প্রোগ্রাম করছি। ওইখান থেকে আমি ওখানে নাচ থাকতো, গান থাকলো মহিলাদের। আমি চিন্তা করতাম যে পুরুষরা তো সব জায়গায় যেতে পারে। কিন্তু মহিলারা, মারা কিন্তু ঘরের বের হওয়া অনেক কষ্টের। এজন্য তাদেরকে নিয়ে আমি কিন্তু অনেক অনুষ্ঠান করেছি। উম সেজন্য আচ্ছা আপু ওইখানে ফিরে এখন যেতে যেহেতু আপনি ঢাকাতে আছেন, যেহেতু আপনি মানে আপনার সেই জন্ম শহরে নেই, ঢাকাতে আছেন। তো ঢাকাতে কি এই ধরনের কোনো কিছু করার সুযোগ আছে কিনা বা করতে চান কিনা? আমি তো চাই কিন্তু ওই সুযোগটা মনে করো ঢাকা শহরে তো ওইভাবে মানুষ কিন্তু আগায় না। আর আমি তো কাউকে চিনি না। আমাকে কেউ চেনে না। আমার ডাকে কেন আসবে? হয়তো আসবে ১০, ১৫, ২০ জন, এখানে ৫০ জন হতে একটা পারে। বিষয় হচ্ছে হ্যাঁ, মানুষ ১ম এই কাউকে চিনে না, জানে না। আর আপনি যেহেতু এইসব কাজের সঙ্গে আপনার অভিজ্ঞতা আছে অনেক। আ আপনি সংস্কৃত মনা একজন মানুষ। সেই জায়গা থেকে যদি আপনাকে যারা এই ধরনের কাজ করে, যে সকল সংগঠনগুলো আছে, সে সকল সংগঠন যদি আপনাকে নিয়ে আপনার সাহায্য নিয়ে বা আপনাকে সাথে নিয়ে কাজ করতে চায়, তাহলে কি আপনি তাদের সঙ্গে কাজ করবেন? অবশ্যই। খুবই ভালো লাগলো আপু যে আপনি আসলে খুবই মানে এই বয়সে এসেও বলে না যে বয়স একটা সংখ্যা মাত্র। আপনি কিন্তু তার একদম মানে জ্বলন্ত উদাহরণ। আসলেই বয়স একটা সংখ্যা মাত্র। আপু আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম। আপনি এই যে বাচ্চাদেরকে নাচ শিখিয়েছেন, গান শিখিয়েছেন, অভিভাবকদেরও এরকম। তো আপনি কি এরকম কোনো কিছুর সাথে যুক্ত বা ছিলেন কিনা? নাচ, গান, আবৃত্তি কোনো না, কিছুর সাথে আপনি জড়িত? না, আমি কিছুর সাথেই জড়িত ছিলাম না। আসলেও আমার এটা শুরু হয় হলো যে ১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চ যে অনুষ্ঠানগুলো হয়, ওইখান থেকে ডিসপ্লেটা, ওই ডিসপ্লেটা করাতে যেয়েই সেখান থেকেই হাতে করি। তারপর থেকেই বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠান আমি মানে বাচ্চাদের নিয়ে আপনি করেছি। অর্গানাইজ করতে এবং বাচ্চাদের সাথে থাকতে খুব বেশি পছন্দ করছেন। সেখানে মানে ওদের দেখেই আপনি আনন্দটা নিচ্ছেন। ওদেরকে আমি শিখাতাম। আমার সাথে আর টিচার ছিল। শিখানোটা আমি শিখাতাম। ওখানে যে একেবারে সেই ক্লাসিক্যাল একেবারে থিওরি মেনে ওটা হতো না ঠিক। কিন্তু হ্যাঁ, বিনোদনের বেসিক জন্য ধারণাটা যতটুকু দেয়া হতো। হ্যাঁ, যেটা করা সেটা।
খুবই ভালো লাগলো আপু আপনার সাথে আসলে কথা বলে। আপনি এখনো যে এতটা স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করছেন এটা আমাদের জন্য আনন্দদায়ক এবং সত্যি কথা বলতে অনুপ্রেরণার অনেক বড় একটা সুযোগ। যারা আজকের এই প্রোগ্রামটা দেখবেন, আপনার কথাগুলো শুনবেন, তাদের জন্য অনেক বড় একটা সুযোগ থাকবে। তো সিনিয়র সিটিজেনদের জন্য যে সুযোগটা রেখেছেন এর বাইরে আপনি আমাদের রোজকার বন্ধনের যারা দর্শক আছে, হয়তো তাদের মধ্যে অনেকেই অনেক রকম পেশার সাথে জড়িত আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আসলে সবাই আমার চেয়ে অনেক বড়। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলার, আমি বলবো সবাই নিজের জন্য বাঁচেন, মানুষের জন্য বাঁচেন। আপনি নিজেকে মানুষের মাঝে ছড়িয়ে দেন, তাহলেই জীবনের সার্থকতা। একা বেঁচে লাভ নাই। সবাইকে নিয়ে বেঁচে থাকার আনন্দই আলাদা। এইটুকুই বলা। অনেক ধন্যবাদ আপু। আপনি আসলে আহ অনেক ব্যস্ত থাকেন আমি বুঝতে পারছি। আপনি বলেছেন যে আপনি ম্যাক্রামের কাজ করেন এবং আমি প্রথমে বললাম যে আমি শেষে আপনার ম্যাক্রামের কাজগুলো একটু দেখবো। মানে আমি দেখবো বলতে যারা দর্শক রয়েছেন, ক্যামেরার ওর পাশে যারা আছেন তারা একটু তাদেরকে একটু দেখাতে চাই আপনার ঘরে আশেপাশে যদি ম্যাক্রামের বানানো কোনো পণ্য থাকে আমাদেরকে একটু দেখাবেন। হয়তো এই মুহূর্তে একটা দেখানো যাবে। কারণ এগুলো তো ময়লা হয়ে যায়, এজন্য ওগুলো সব উঠানো আছে, প্যাকিং করে রাখা। আচ্ছা। প্যাকিং হ্যাঁ, করা যেটা আছে। আছে আমরা সেটাই একটু, অনেকেই হয়তো ম্যাক্রাম জিনিসটা চিনে না, তারাও একটু দেখলো। এই জন্য একটা বা দুটো আপনি যতটুকু পারেন একটু দেখান। দেখা যায়? আহ হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা কি? এটা কি ওয়াল হ্যাঙ্গিং টাইপের কিছু? এটা এটা ওয়াল হ্যাঙ্গিং। এটা একটা ওয়াল আচ্ছা। হ্যাঙ্গিং। এই ধরনের দেখা ওয়াল যায়? হ্যাঙ্গিং গুলোর বানাতে কতদিন লাগে আপু, এরকম একটা ওয়াল হ্যাঙ্গিং বানাতে? এটা এটা অনেক কষ্টের কাজ। এটা সময় লাগে। এই যে আরেকটা। আচ্ছা, এটা কি জানালার পর্দা? হ্যাঁ, এই যে আরেকটা। এটা তো অনেক সুন্দর দেখতে। আর হলো এই যে ব্যাগ তৈরি করছি। এটা এটা হচ্ছে ব্যাগও তৈরি করছে না? আমার তো এখন সত্যি লোভ হচ্ছে যে আপনার বাসায় গিয়ে যদি আমি এগুলো দেখতে পারতাম, হাতে ধরতে পারতাম। যাই হোক, দর্শক যারা দেখছেন, আপনারাও যদি ম্যাক্রামের কাজ শিখতে চান অবশ্যই ইনি আপুর সাথে যোগাযোগ করতে পারেন, বা যদি সরাসরি তার সাথে যোগাযোগ করার ওয়ে না পান আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনারা। এবং আসলে বয়স একটা সংখ্যা মাত্র, কাজের সুযোগ পেলে সেই সুযোগটাকে আমার মনে হয় লুফে নেওয়া উচিত। কারণ আমরা মানে এই দুনিয়াতে যে কটা দিন থাকবো আমরা কাজের মাধ্যমে হেসে খেলে যদি থাকতে পারি সেটাই আমাদের সব থেকে আনন্দের হবে। রিমি আপু, আপনি আসলে এই যে ধৈর্য নিয়ে এত কাজ করেন, এত ব্যস্ত থাকেন, তার মাঝেও যে আমাদের কাছে এতক্ষণ সময় দিলেন আপু, তার জন্য আপনার প্রতি আসলে আপনাকে ধন্যবাদ কিভাবে দেবো আমি জানি না। আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপু। তোমার প্রতি আমি কৃতজ্ঞতা, সবাইকে আমার পরিচয়টা ছড়িয়ে দেওয়ার জন্য। আর রোজগারের সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর তোমাকে যেটা বলতে চাই, তোমার মাধ্যমে আমাকে কিছু লোক, মানে যারা বয়স্ক সিনিয়র সিটিজেন যারা ভালো কাজ করতে আগ্রহী, তোমার পরিচিত বা তোমার যাদের পরিচয় ওর সাথে যারা আছে তাদের পরিচিত, আমরা কাজটা শুরু করি। তোমার মাধ্যমেই না হয় শুরু হোক, সমস্যা নাই। দেশ এগিয়ে যাই, আমরা ভালো থাকি, বয়স্ক অবশ্যই। মানুষগুলো ভালো থাকুক। আপনার মতো একজন সেটাই। আলোচিত মানুষের সঙ্গে পরিচিত হতে পেরেছি এবং এই ধরনের সুযোগ যেহেতু আপনি দিচ্ছেন, আমি অবশ্যই এই সুযোগটা নিয়ে কথা বলার চেষ্টা করব। আমার রোজকার খবরের দর্শকদেরকেও আমি অবশ্যই একটু সুন্দর করে গুছিয়ে বলার চেষ্টা করব যেন তারাও আগ্রহী হয়, কাজ শিখতে পারে, জানতে পারে, দেশ এবং সমাজের কাজে লাগাতে পারে আপু। অনেক কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি। আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। তুমিও ভালো থাকো। আসসালামু আলাইকুম। জি আপু, ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনারা যারা শুনলেন আজকে আমাদের অতিথি ছিলেন
জেসমিন আক্তার ইমি। আসলে তাকে ইমি নামেই সবাই চেনেন। আর জেসমিন আক্তার হয়তো তার সার্টিফিকেট নাম, বাট এই যে মানুষটা, জেসমিন একটা ফুলের নাম, একটা সুগন্ধি। তো উনি সেই সুগন্ধই ছড়িয়ে যাচ্ছেন আমাদের সমাজে। একজন শিক্ষকের থেকে বড় কিছু আসলে হতে পারে কিনা আমার জানা নেই। শিক্ষকতা পেশায় থেকে তিনি অনেক ছাত্র ছাত্রীকে তৈরি করেছেন যারা হয়তো সমাজের বিভিন্ন পেশায় রয়েছে। এটা নিজের কাছে অনেক বড় একটা ব্যাপার যে না, আমি আমার শিক্ষার আলো, আমি আমার জ্ঞানের আলোটাকে ছড়িয়ে দিতে পেরেছি। ইনি আপু তেমনই একজন মানুষ যিনি তার ভিতরের সংস্কৃতি মনাবলী বা ভিতরের সবটুকু ভালো গুণাবলী বলি যে তার ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন। তারা সমাজের বিভিন্ন জায়গায় রয়েছে এবং পাশাপাশি উনি থেমে যাননি। উনি ঢাকা থেকে, ফরিদপুর থেকে যখন ঢাকায় শিফট করলেন, মানে মধুখালী থেকে, এরপর উনি থেমে যাননি। থেমে না গিয়ে উনি কিন্তু ঠিকই কাজের মধ্যে নিজের ভালো থাকার জায়গাটাকে খুঁজে নিয়েছেন। তো সেই জায়গা থেকে উনি ম্যাক্রামের কাজ শুরু করেছেন এবং সব থেকে ভালো বিষয় যেটা, সেটা হচ্ছে যে এখনো তিনি পুরো উদ্যমে যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদেরকে ফ্রি কাজ শেখানোর অফার করছেন। আশা করি আমার এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যারা এই বিষয়টা জানলেন তারা অবশ্যই এই সুযোগটা নেওয়ার জন্য যোগাযোগ করবেন। কাজ কোনোটাই ছোট না। কাজ শিখে রাখতে পারলে কোনো না কোনো ক্ষেত্রে অবশ্যই সেটা নিজেকে আলোকিত করবে। আর আজকের এই অতিথির কাছ থেকে তার অভিজ্ঞতা এবং তার আহ কাজের পরিসর সম্পর্কে আমরা যতটুকু জানলাম, তাতে নিঃসন্দেহে বলতে পারি যে একজন মানুষ হয়ে তিনি মানুষের সাথে বন্ধন তৈরি করা, তার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে গিয়ে সমাজকে সাথে নিয়ে একসাথে এগিয়ে যাওয়ার এক মানে অন্যতম অনুপ্রেরণার গল্প। আমরা পরের পর্বে হয়তো আবারও এরকম কোনো আলোকিত মানুষের সঙ্গে কথা বলবো, এরকম কোনো আলোকিত মানুষের গল্প শুনবো। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা সাথে থাকবেন, অবশ্যই ভালো কিছুর সাথে থাকবেন। প্রতিদিনের ছোট ছোট বন্ধনই হবে আমাদের সব থেকে বড় স্বপ্নের শক্তি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর স্বপ্ন পূরণের জন্য মানুষে মানুষে বন্ধন গড়ে তুলুন। আর আজকে সব থেকে শেষে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আসলেই বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র। আপনার যদি শেখার ইচ্ছা শক্তি থাকে, আপনার যদি জানার আগ্রহ থেকে থাকে, আপনি যে কোনো বয়সেই শিখতে পারেন। আপনার জানার আগ্রহ কাজে লাগিয়ে দেশ ও সমাজের কাজে আসতে পারেন। আত্মবিশ্বাসী হবে আপনার মূল অনুপ্রেরণা শক্তি। ধন্যবাদ সবাইকে। তোমাকেও ধন্যবাদ। আল্লাহ হাফিজ।